ডাইনি আর পরীদের গ্রাম, এক রহস্যময় জাদু উপাখ্যান। প্রথম অধ্যায়, মায়াদ্বীপের জন্ম। অনেক অনেক বছর আগে এই পৃথিবীর এক অজানা কোণে ছিল এক অপূর্ব দ্বীপ যার নাম মায়াদ্বীপ। এই দ্বীপে ছিল ঘন বনের রাজত্ব, পাহাড় আর নদী আর ঝরনায় ঘেরা সবুজে মোড়া উপত্যকা। এখানে সূর্যের আলো রং বদলাত, ফুলেরা রাতে কথা বলত, আর বাতাসে থাকত সুরেলা গান। মায়াদ্বীপ ছিল একমাত্র জায়গা যেখানে একসাথে বাস করত ডাইনি ও পরী। এই দুটো জাতি সাধারণত পরস্পরের শত্রু ছিল, কিন্তু এক প্রাচীন চুক্তি অনুযায়ী তারা এই দ্বীপে মিলেমিশে বসবাস করত। তাদের মধ্যে এই শান্তি বজায় রাখার মূল কারণ ছিল একটি পবিত্র ও জাদুময় গাছ, চিরভাষা বৃক্ষ। এই গাছ ছিল এতই প্রাচীন যে বলা হয়েছিল সে নিজেই সময়কে স্মরণ রাখতে পারে। তার পাতা থেকে জাদু ঝরত, আর মূল থেকে উদ্ভাসিত হতো আলো আর ছায়ার মিশ্র তরঙ্গ। দ্বিতীয় অধ্যায়, দুই জাতির দ্বন্দ্ব ও মিলন। পরীরা ছিল আলোর প্রতিনিধি, তারা ফুল ফোটাত, নদীর জল পরিষ্কার রাখত, পাখিদের গান শিখাত। অন্যদিকে ডাইনিরা ছিল ছায়া ও রহস্যের অধিপতি, তারা ওষুধ বানাত, আগুনের ভাষা বুঝত, আর রাতের অন্ধকারে ভবিষ্যৎ দেখতে পারত। তাদের মধ্যে পার্থক্য থাকলেও চিরভাষা বৃক্ষ তাদের মিলিত রেখেছিল, কারণ গাছটি তাদের দু পক্ষের জাদু থেকেই শক্তি পেত। তৃতীয় অধ্যায়, লুনার আগমন। এই গ্রামে জন্ম নেয় এক অনন্য শিশুপরী, নাম লুনা। সে ছিল ছোটখাটো, রূপালী ডানাওয়ালা, আর তার চোখে ছিল অনন্ত বিস্ময়। সে সবসময় বলত, আমরা শুধু আলো কেন ভালোবাসি? ছাও তো পৃথিবীরই অংশ। সে ডাইনিদের প্রতি কৌতূহলী হয়ে পড়ে, যদিও তার পরিবারে ব্যাপারে খুবই কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল। এক রাতে লুনা চুপি চুপি চিরভাষা বৃক্ষের পেছনের অরণ্যে প্রবেশ করে, যেখানে ডাইনিদের এলাকা। সেখানে সে মুখোমুখি হয় মর্গানা নামে এক প্রবীণ ডাইনির, যে ছিল একসময়কার শ্রেষ্ঠতম জাদুকরী। মর্গানা প্রথমে রেগে গেলেও লুনার সৎ সাহস ও কৌতূহলে সে একসময় নরম হয়ে যায়। তারা ধীরে ধীরে বন্ধু হয়ে ওঠে। মর্গানা লুনাকে শেখাতে শুরু করে ডাইনিদের ছায়া জাদু, আর লুনা তাকে শেখায় পরীদের আলোক জাদু। চতুর্থ অধ্যায়, বিপর্যয়। একদিন হঠাৎ করেই চিরভাষা বৃক্ষের পাতা ঝরতে শুরু করে, তার আলো ম্লান হয়ে আসে। গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরীরা ডাইনিদের উপর দোষ চাপাতে শুরু করে, আর ডাইনিরা বলে পরীরাই গাছের শক্তি চুরি করছে। চুক্তি ভেঙে ফেলার প্রস্তুতি চলতে থাকে, যুদ্ধের সাজ রব পড়ে। শুধু লুনা আর মর্গানা জানত গাছ শুকোচ্ছে কোনো এক অদৃশ্য আত্মার কারণে। পঞ্চম অধ্যায়, অন্ধকার আত্মার পুনর্জাগরণ। লুনা আর মর্গানা অনুসন্ধান করে জানতে পারে, বহু বছর আগে এক নিষিদ্ধ ডাইনি জাদু ব্যবহার করে তৈরি হয়েছিল অন্ধকার আত্মা, যার নাম ছিল নিবারাস। তাকে চিরভাষা বৃক্ষের ভেতরে বন্দি করা হয়েছিল কারণ সে চেয়েছিল জাদুবৃক্ষের সমস্ত শক্তি চুরি করতে। কিন্তু কারো অলক্ষ্যে সেই শিল ভেঙে গেছে। নিবারাস আবার জেগে উঠেছে। ষষ্ঠ অধ্যায়, মিলনের জাদু। লুনা মর্গানাকে নিয়ে এক পুরনো শৈলগুহায় যায়, যেখানে সংরক্ষিত ছিল ঐক্য জাদু, একটি এমন জাদু যা একসাথে আলো ও ছায়াকে ব্যবহার করে তৈরি হয়। এই জাদুর জন্য দরকার পড়ে এক ডাইনি ও এক পরীর একসাথে উচ্চারণ, এবং তাদের মধ্যে পরস্পরের প্রতি বিশ্বাস। যুদ্ধ শুরু হয়ে গেছে গ্রামে। পরী ও ডাইনি একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলেছে। ঠিক সেই সময় লুনা আর মর্গানা চিরভাষা বৃক্ষের নিচে দাঁড়িয়ে একসাথে জাদু পাঠ করে। আলো ও ছায়া, মিলন হোক। দ্বন্দ্ব নয়, শান্তি হোক। গাছের প্রাণে ফিরিয়ে দাও শক্তি। দূর হোক সব অন্ধকারের ভ্রান্তি। আলো আর ছায়ার ঢেউ মিলেমিশে চারপাশ ছেয়ে ফেলে। নিবারাস আর গাছের মাঝ থেকে এক চিৎকারে গলে যায়, গাছ আবার আলোকিত হয়ে ওঠে, আর যুদ্ধ থেমে যায়। সপ্তম অধ্যায়, নতুন চুক্তি। পরী ও ডাইনি বুঝে যায় বিভেদই তাদের দুর্বল করে তুলছিল। তারা নতুন করে চুক্তি করে, এবার আর আলাদা এলাকা থাকবে না, থাকবে মিলিত গ্রাম। শিশুরা একসাথে শিক্ষা পাবে, একে অপরের জাদু শিখবে। চিরভাষা বৃক্ষের নিচে একটি পাথরের ফলক বসানো হয়, যেখানে লেখা থাকে, যে আলো ছায়াকে স্বীকার করে সেই প্রকৃত শক্তিশালী। লুনা ও মর্গানার নাম যুগে যুগে পরী ও ডাইনিদের গল্পে স্থান পায়, আর মায়াদ্বীপ এক নতুন যুগে প্রবেশ করে, আলো ও ছায়ার এক মহাজাদু যুগে। শেষ।